চোখ রাখবো পরের খবরে। লোকসভার পর রাজ্যসভা, সেখানেও পাশ হয়ে গেল ওয়াকফ বিল। বিলের পক্ষে ভোট দেন 128 জন সাংসদ, বিপক্ষে 95 জন সাংসদ। আর এবার এই বিলটি রাষ্ট্রপতির কাছে যাবে অনুমোদনের জন্য। রাষ্ট্রপতির অনুমোদন মিললে তা আইনে পরিণত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করলেই বদলে যাবে 70 বছরের পুরনো আইন। বৃহস্পতিবার রাত 2:34 ওয়াকফ সংশোধনী বিল 2025 পাশ হয়। গরিষ্ঠতার জোরে সংসদে বিলটি পাশ হলেও দেশ জুড়ে বিতর্ক চলছে। তবে এই বিলকে কেন্দ্র করে শাসক জোটের মধ্যে কিন্তু ফাটল দেখা যাচ্ছে। Honorable members, subject to correction, ayes 128. Noes 95. Abstention 0. The bill is passed. Clause 1, the enacting formula and the title are adopted. Shri Kiran Rijuji to move that the bill be passed. Sir, I move that the bill be passed. Motion moved that the bill be passed. The question is that the bill be passed. Those in favor will please say aye. Those against will please say no. I think the ayes have it, the ayes have it, the ayes have it. The bill is passed. সরাসরি কথা বলবো, নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, গরিষ্ঠতার কারণে পাশ তো হয়ে গেল এই বিল, কিন্তু সংসদে বিলটি পাশ হলেও দেশ জুড়ে বিতর্ক কিন্তু থামেনি। এই বিলকে ঘিরে কিন্তু শাসক জোটের মধ্যে একটা ফাটল দেখা দিয়েছে। কিভাবে এই সিচুয়েশনটাকে বিশ্লেষণ করবেন? দেখো মধুমন্তী, প্রথমে রাজনৈতিক ব্যাপারটা নিয়ে একটু কথা বলা দরকার। সেটা হচ্ছে লোকসভায় এই বিলটি 288-232 এই ব্যবধানে পাশ হয়েছিল। আর রাজ্যসভায় যেমনটা তুমি বললে 128-95 এই ব্যবধানে পাশ হয়েছে। এর থেকে দুটো জিনিস স্পষ্ট হচ্ছে। সেটা হচ্ছে শাসক জোট বিজেপি এবং যে তুলনামূলকভাবে ছোট দলগুলো যারা শাসক জোটে রয়েছে তারা মোটামুটিভাবে একজোট ছিল এই দুই সদনেই। আবার উল্টো দিকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ যে বিরোধী শক্তি যারা লোকসভা নির্বাচনের সময় ইন্ডিয়া নামে একটি মঞ্চ তৈরি করে লড়াই করেছিল, সেই বিরোধী জোটও মোটামুটি পুরোটাই এক কাট্টা আছে। সুতরাং এটা এমন একটা ভোটাভুটির জিনিস আমাদের সামনে এলো যেখানে দুই শিবির পুরোপুরি ভাগ হয়ে গেল, মাঝখানের কোনো কথা প্রায় রইল না। সুতরাং সারা দেশ জুড়ে, সংসদে হয়তো গরিষ্ঠ, কিন্তু সারা দেশ জুড়ে এই বিলটির যৌক্তিকতা যদি শাসক পক্ষ আগামী দিনে মানুষকে না বোঝাতে পারে তাহলে তার ভালো রকম মূল্য শাসক জোটকে দিতে হতে পারে। যেমন ইতিমধ্যেই কোনো সংগঠন, সংখ্যালঘুদের সঙ্গে যুক্ত সংগঠন স্পষ্ট করে বলেছে যে তেলেগু দেশম পার্টি, জনতা দল ইউনাইটেড এবং লোক জনশক্তি পার্টি, এই প্রথম তেলেগু দেশম পার্টির প্রথমটার নাম করলাম, সেটা অন্ধ্রপ্রদেশে এখন ক্ষমতায় রয়েছে। আর জেডিইউ, জনতা দল ইউনাইটেড, তার নেতা নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী। এলজেপি, লোক জনশক্তি পার্টি, আমরা জানি রামবিলাস পাসওয়ানের তৈরি করা পার্টি, চিরাগ পাসওয়ান তার পুত্র এখন এই পার্টির নেতা, সেটাও বিহারে শাসক জোটের সঙ্গে যুক্ত, কেন্দ্রেও শাসক জোটের সঙ্গে যুক্ত। এই তিনটে পার্টির নাম করে টিডিপি, জেডিইউ, এলজেপিকে শিক্ষা দেওয়া হবে, এই রকম কথা এই সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে। এখন যদি এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে সমস্ত মুসলিমরা দারুণভাবে এই জেডিইউ, এলজেপির বিরুদ্ধে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ভোট দেয়, তাহলে সেটা কিন্তু খুবই দামি হয়ে যাবে
নীতিশ কুমারের পক্ষে তার সমর্থন ধরে রাখা খুবই কঠিন হয়ে যাবে। সেই মূল্য চোকাতে হতে পারে নীতিশ কুমারকে, এমনকি চিরাগ পাসওয়ানের দল এলজেপিকেও। অন্যদিকে যদি শাসক দল বেশিরভাগ সাধারণ গরিব মুসলমানকে এটা বোঝাতে পারে যে না, এটা গরিব সাধারণ মুসলমান বা মুসলমান মহিলাদের জন্যই এই বিল, তাদের স্বার্থে এই বিল, এবং মুসলিম সমাজের মধ্যে একদল ভেস্টেড ইন্টারেস্ট যাকে বলে, সেই ধরনের একদল যারা আগে রাজা উজির ছিলেন, তারা পরবর্তীকালে এই ওয়াকফ সম্পত্তিকে ভাঙিয়ে নিজেদের বড়লোকি চাল বজায় রেখেছেন, তাদেরকে খর্ব করার জন্যই এই বিল। তাহলে কিন্তু নিচের তলার মুসলমানরা সবটা এই জেডিইউ আর এলজেপির বিরুদ্ধে নাও যেতে পারে, টিডিপির বিরুদ্ধে নাও যেতে পারে। এইটা হচ্ছে প্রথম রাজনৈতিক বিষয়। দ্বিতীয় হচ্ছে যেটা নিয়ে আপত্তি উঠছে সেটা হচ্ছে যে এই যে ওয়াকফ, এটা একটা ট্রাস্টের মতো জিনিস, একটা সংস্থা যেটা আইন অনুযায়ী স্বীকৃত। বলা হচ্ছে যে আইন অনুযায়ী স্বীকৃত সমস্ত সংস্থাকেই সংবিধান এবং আইন মেনে চলতে হবে, তার জন্যই এই সংশোধনী বিল। সুতরাং এই ওয়াকফ বোর্ড কি করবে না করবে সেটা কালেক্টর বা তার উচ্চস্তরের কোনো অফিসার তার দেখভাল নজরদারি করতে পারে। এই যে আইন অনুযায়ী গঠিত বা কোনো ট্রাস্ট ধরনের সংস্থা, তার উপরে এই যে নজরদারির কথা বলা হয়েছে, এটাকে যদি মেনে নেওয়া হয় তাহলে দুটো প্রশ্ন উঠবে। একটা হচ্ছে সংখ্যালঘুদের কতগুলো অধিকার, তাদের প্রতিষ্ঠিত সংগঠনের উপর কতগুলো অধিকার সংবিধানে স্বীকৃত রয়েছে। আমাদের রাজ্যেও এরকম সংখ্যালঘুদের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান প্রতিষ্ঠান চলে, সংখ্যালঘুদের দ্বারা তৈরি ম্যানেজমেন্ট কমিটি সেগুলোকে চালায়। এগুলোর মধ্যে সাধারণত অন্য কমিউনিটির, অন্য সম্প্রদায়ের মানুষ হস্তক্ষেপ করে না। সেই যে সাধারণ নীতিটি, এটি এখানে ভেঙে ফেলা হচ্ছে। তাহলে প্রশ্ন আসছে যে যেমন খ্রিস্টানদের নানান সংগঠন বা এখানে ব্রাহ্মদেরও অনেক প্রপার্টি আছে, তারা কলেজ টলেজ চালায়। ব্রাহ্মরা অবশ্য সংখ্যালঘু তকমা পায়নি, আদালতে তারা চেষ্টা করেও পায়নি, কিন্তু তারাও একটা আলাদাভাবে তাদের ম্যানেজমেন্ট চালায়। আবার খ্রিস্টান ছাড়াও জৈন বা বুদ্ধিস্ট, তাদেরও এই ধরনের নানান সংগঠন আছে। তাদের ক্ষেত্রেও কি এই বিষয়ে লাগু হবে? তার থেকেও বড় কথা মধুবন্তী, যে হিন্দুদের যে বিপুল ধন সম্পত্তি, প্রপার্টি, জমি রয়েছে, যেমন এক একটি হিন্দু মন্দিরে শোনা যায় যে টন টন সোনা রয়েছে, এমনকি এমন সব গুপ্তকক্ষে গয়নাগাটি রাখা হয়েছে, সেই গুপ্তকক্ষে হয়তো গত 50, 60, 70, 100 বছর কেউ প্রবেশই করেনি। আবার ইদানিং কোনো মন্দিরে প্রবেশ করে সেখানে কি আছে না আছে সেগুলো জরিপ করা, গোনা টোনার কাজ চলছে। তাহলে হিন্দুদের যে ট্রাস্ট এবং ধর্মীয় সম্পত্তি রয়েছে, তাতেও কি এইভাবে রাষ্ট্রের খবরদারির ব্যাপারটা বা নজরদারির ব্যাপারটা, খবরদারি না বলে নজরদারি বলা ভালো, সেটা কি চালু হবে? যদি তা না হয়, অর্থাৎ হিন্দুদের ক্ষেত্রে যদি না হয়, যেমন রাম মন্দির ট্রাস্ট করে, একটা ট্রাস্ট করে রাম মন্দির গড়া হয়েছে, সেই ট্রাস্টে কি সংখ্যালঘু কেউ স্থান পাবেন ভবিষ্যতে? এই ধরনের প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে। যদি হিন্দুদের এর থেকে ছাড় দেয়া হয়, কেবলমাত্র মুসলমানদেরই এর জন্য এর দায় চোকাতে হয়, তাহলে অবশ্যই বড় সড় সাম্প্রদায়িকতার অভিযোগ উঠবে। আরেকটি বিষয় যেখানে এখানে তোলা হয়েছে, যেটা অনেকের মনে করবেন যে এটা একটা ভালো পদক্ষেপ। এখানে বলা হয়েছে যে মহিলারা, মুসলিম মহিলারা তাদের উত্তরাধিকার সূত্রে যা পাওয়ার কথা, সেটা পাওয়ার পরেই কোনো সম্পত্তিকে ওয়াকফে দেয়া যাবে। মুসলিম মহিলারা অনেক ক্ষেত্রেই তাদের যা পাওনা প্রাপ্য বা উত্তরাধিকার সূত্রে তাদের যা পাওয়ার কথা, সেটা পান না, সমাজে বঞ্চিত হন। সুতরাং তাদের অধিকার যদি এটার মধ্যে দিয়ে সত্যি সত্যি স্বীকৃত হয়, তাহলে 3 তালাক নিষিদ্ধ করার পরে এটার মধ্যে দিয়েও মুসলিম মহিলারা হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, অথবা হয়তো
শাসক পক্ষ এসব কথা তাদেরকে বোঝাতে পারবে। তারপরের যে প্রশ্নটি হচ্ছে যে ওয়াকফ থেকে যে বিপুল পরিমাণ আয় হওয়ার কথা, এত বেশি জমি আছে, এত বেশি সম্পত্তি আছে, হল ইত্যাদি নানান রকম আছে, তার থেকে আয় হওয়ার কথা, সেই তুলনায় আয়টা খুবই সামান্য হয়। কেন সামান্য হয়? সেটা কি নেগলিজেন্সের কারণে বা শিথিল মনোভাবের কারণে, নাকি আয় হয় সেটা দেখানো হয় না? এই যে আয় হয় সেটা মুসলিম সমাজের জন্য তার একটা অংশ ব্যয় হওয়ার কথা, সেটা কি ব্যয় হচ্ছে? কেন ব্যয় হচ্ছে না যদি না হয়ে থাকে? এই সব প্রশ্ন উঠে আসছে। যদি এই নতুন বিলের, সংশোধনী বিলের ফলে গরিব মুসলমানরা তারা ওয়াকফ থেকে আরেকটু বেশি সাহায্য সহযোগিতা পান, তাহলে অবশ্যই মুসলিমরা এটাকে দ্বিতীয়বার ভাবতে পারেন। সর্বশেষ কথা হচ্ছে এই যে যেভাবে জোর করে এই বিলটি পাশ করানো হয়েছে, যেভাবে আরও আলোচনার সুযোগকে প্রকৃতপক্ষে গলা টিপে বন্ধ করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু সাধারণ মুসলিম সমাজের মধ্যে ভালো রকম ক্ষোভ রয়েছে। সুতরাং অনেকেই মনে করেন যে এটি বিজেপির পক্ষে একটা ভুল পদক্ষেপ হলো। তারা তো, তাদের তো গরিষ্ঠতা আছেই, তারা তো পাশ করাতেই পারতেন। সুতরাং তারা যদি আরও একদিন, আরও দুদিন দরকার হলে আলোচনার সুযোগ দিতেন, রাত 2টোয় বা রাত 12টায় পাশ না করে সকলের চোখের সামনে যখন দিনের বেলা মানুষ টেলিভিশন দেখতে পারে সেই সময় যদি শেষ পর্যন্ত পাস করানো হতো, তাহলে কি ক্ষতি হতো? অনেকে বলছেন যে না, ক্ষতি এটাই যে লোকসভায় পাসটা করাতে হবে নরেন্দ্র মোদী দেশের মাটিতে থাকা পর্যন্ত, কেননা 3 তারিখে নরেন্দ্র মোদী চলে যাচ্ছেন ব্যাংকক সফরে, সেই জন্য যে করেই হোক 2 তারিখে রাত্রিবেলা পাশ করানো হয়েছে। কিন্তু রাজ্যসভায় তো আর একটু আলোচনা করা যেত। যাই হোক, 4 তারিখ পর্যন্ত বাজেট অধিবেশন হবার কথা, সেই বাজেট অধিবেশনের মধ্যে এই কাজ হয়েছে। আরেকটিও খুব বিতর্কিত কাজ অবশ্য হয়েছে, সেটা মণিপুর নিয়ে। মণিপুরের রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত আইনটি যেভাবে পাশ করানো হয়েছে সেটা ওই রাত 2টোর সময়, সেটা খুবই আপত্তিকর, কেননা মানুষ দেখতে পারেনি কি বিতর্ক হলো, বা বিতর্কের পরিবেশও ছিল না। কিন্তু সব মিলিয়ে ওয়াকফ বিল একটা খুব বড় ব্যাপার দেশের সামনে আসছে। এখন দেশবাসী এটাকে কিভাবে নেন, কেবলমাত্র মুসলিম জনতা নয়, এই খবরদারি করার, এই গরিষ্ঠতার জোরে যেমন খুশি বিল পাশ করিয়ে নেওয়ার যে প্রবণতা তৈরি হচ্ছে, সেটা সম্পর্কে অমুসলিম দেশের সাধারণ মানুষও কি মনোভাব নেয়, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। হ্যাঁ, একদমই। গরিষ্ঠতার জোরে সংসদে বিলটি পাশ হলেও দেশ জুড়ে বিতর্ক রয়েছে এবং এর প্রভাব বিশ্লেষণ করলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। যেমনটা আপনাদের বলছিলাম, এই নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় হয়েছে। কে কি বলছেন পরপর শোনাবো আপনাদের। It is a very sad day for the Republic of India that today openly anti-constitutional bill like the Waqf Amendment Bill has been passed, which fundamentally erodes the individual freedom to practice religion. That is a constitutional right. This bill destroys that right, and it is a sad day that this unconstitutional bill has been bulldozed in Parliament by the BJP. भविष्य में ये देश के लिए अच्छा नहीं है, क्योंकि जो असली मुद्दे इस देश के सामने हैं वो ये मुद्दे नहीं है। इनसे गरीबी, इससे पारित होने से गरीबी नहीं हटेगी, रोजगार नहीं मिलेगा, बेरोजगारी नहीं खत्म होगी, और शिक्षा और स्वास्थ्य के संदर्भ में महिलाओं के लिए कुछ नहीं होगा। तो ये तो एक समझ लीजिए एक राजनीतिक षड्यंत्र है। किसी तरीके से ये रोज के रोज अब चर्चाएं होंगी, संपत्ति, वक्फ की संपत्ति के प्रति विवाद पैदा होगा, रोज के रोज उसके बारे में अखबार में होगा, फिर डिबेट होगी, और ये चलता रहेगा, और उनको ये समझते हैं कि इनको फायदा हो जाएगा। हमारा इंटरप्रिटेशन जो है हमने उनके सामने रखा, लेकिन अगर वो नहीं मानते हैं
तो इसका मतलब है कि पहले से वो नकारात्मक स्टैंड लिए हैं, वो उसको आगे चला रहे हैं। মমতা ব্যানার্জি যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, সংখ্যালঘুর তোষণ, ধর্মের নামে সমাজকে ভেঙে দেওয়া এবং সর্বোপরি ভারতীয় সমাজের বহমানতা, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় পরম্পরা, ভারতীয় সভ্যতা, ভারতের রাম, ভারতের কৃষ্ণ সকলকে কার্যত একটা অপমানজনক অবস্থায় পৌঁছে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গে একাধিক সাম্প্রদায়িক সংঘর্ষ তৈরি হয়েছে। अगर आज एक संविधान सम्मत एक संशोधन आ रहा है तो उसका देश स्वागत कर रहा है, क्योंकि आज इस अमेंडमेंट्स का मकसद सरकार का केवल ये है कि इस वक्फ की प्रॉपर्टी का फायदा जो अभी गरीब मुसलमान को, अल्पसंख्यक को, पसमानदा को, महिलाओं को, खवातीन को नहीं मिल रहा है, इसका ठीक से रखरखाव हो, इसकी इनकम का ऑडिट हो और उसके खर्चे से गरीब मुसलमान का फायदा हो।